আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছো। অনেক দিন পর তোমাদের সাথে আসলে কথা বলার জন্য দাঁড়ানো, অনেক দিন পর আমার স্মার্ট বোর্ডের সামনে দাঁড়ানো। আজকে আমি প্রায় মোস্ট প্রবাবলি 2 মাস পরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়াইছি। একদম স্মার্ট বোর্ডে ধুলাবালি জমে গেছে। আমি তো ভাবলাম যে আমার স্মার্ট বোর্ডটা নষ্ট হয়ে গেল কিনা। তো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে আজকে 11 মে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 10 জুন। ইউনিটের পরীক্ষা। তো ভাবলাম একটু তোমাদের একটু গাইডলাইন দিয়ে একটু গাইড করি তোমাদের এই বিষয়টা নিয়ে। ভিডিও করা হচ্ছে না অনেক দিন ধরে। আসলে তোমরা জানো যে আমার নিজের ফাইনাল প্রফ এই মাসে 30 তারিখ থেকে, সো এই জন্য আমি আসলে একটু ব্যস্ত সব কিছু নিয়ে। তো 22 ব্যাচ 23 ব্যাচ সবাই বলছে ভাই একটু সাজেশন দেন, গাইডলাইন দেন। তো আমি জানি যে তোমরা সব জায়গা থেকেই প্রপার গাইডলাইন পাচ্ছ। এমন না যে আমি গাইডলাইন দিচ্ছি না দেখে একদম তোমরা গাইডলাইন শূন্য হয়ে গেছো, এতিম হয়ে গেছো, এরকম কিছু না। কারণ আসলে প্রকৃতিতে কখনোই শূন্যস্থান থাকে না। শূন্যস্থান সবসময় কেউ না কেউ পূরণ করে ফেলে। অনলাইনে এখন অনেক ভাইয়াপুরা আছে যারা হচ্ছে তোমাদের হেল্প করার জন্য অনেক উদ্গ্রীব। তাও কিছু স্টুডেন্ট আছো তোমরা যাদের আমার কথা শুনলে ভালো লাগে, আমার কথা শুনলে ভরসা পাও, তাদের জন্য ভিডিওটা করা। সো অনেকদিন পর ভিডিও করতেছি, এই জন্য আগে একটু বক করে নিলাম। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা তোমাদের এখনো প্রায় 30 দিন বাকি আছে। আমি 25 দিন লিখছি, কারণ হচ্ছে যে আমি এখন পড়ালেখা করতেছি তো অনেক তীব্র। তা আমি বুঝি যে আসলে প্রত্যেক দিন সমানভাবে ইউটিলাইজ করা যায় না, 1-2 দিন আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায়। এখন ঢাকা ইউনিভার্সিটিতে 25 দিন সময় আছে। 25 দিনে আসলে আমরা কি করতে পারি? ভিডিওটা মূলত হচ্ছে যে আমাদের যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা চান্স পাওনি, মেডিকেল ডেন্টাল এএফএমসি হয়নি, এখন ভার্সিটির জন্য ট্রাই করছো তাদের জন্য। কারণ মেজরিটি আমার চ্যানেলটা তারাই ফলো করে। ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন হয় তারা আমার চ্যানেল খুব বেশি ফলো করে না, স্বাভাবিক, যেহেতু আমি মেডিকেল রিলেটেড গাইডলাইন দিই। তো মোটামুটি 1 মাস অলরেডি চলে গেছে তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট সহ বাকি বিষয়গুলো। বাট তুমি পড়ালেখা কিন্তু এখনো শুরু করতে পারো নাই, এটা আমি জানি ভালো করে। তুমি পড়ালেখা শুরু করতে পারো নি। এখন তোমার মাথায় আরেক চিন্তা হচ্ছে লাস্ট 25 দিনে কি হবে। মানে হচ্ছে যে এটা হচ্ছে অনেকটা শয়তানের ওয়াসওয়াসার মতো। ধরো তুমি একদিনে হচ্ছে যে নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ো, এখন এই সব নামাজের টাইমে তোমার নামাজ পড়তে মন যাচ্ছে, তখন শয়তান তোমার বলবে যে আরে 4 ওয়াক্ত নামাজ পড়িস না, 1 ওয়াক্ত নামাজ পড়তে যাবি কেন, পড়িস না, তা 4 ওয়াক্ত পড়িস না, পড়ে লাভ আছে কোনো? তো এরকম হচ্ছে যে তুমি এতদিন পড়ালেখা করো নি, এখন হচ্ছে শয়তান তোমার বলতেছে যে আর মাত্র 25 দিন আছে, এই 25 দিন পরে কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়, কি করবি, পড়িস না, থাক, বাদ দে। আবার অনেকে সেকেন্ড টাইম নিয়ে চিন্তা ভাবনা করতেছো। আমি যেটা সবাইকে বলি যে সেকেন্ড টাইম দিলেও আগে ভার্সিটির প্রস্তুতিটা নাও, তাহলে কি হবে, আলটিমেটলি সেকেন্ড টাইমের প্রস্তুতিটাও তোমার হচ্ছে যে একটা গতিবেগ পাবে, প্লাস হচ্ছে একটা জায়গায় চান্স পেলে না অনেক রিলিফ, ঠান্ডা মাথায় সেকেন্ড টাইম দেওয়া যায়। কোথাও চান্স না পেয়ে সেকেন্ড টাইম দিতে যাওয়াটা একটা রিস্ক এখন, কারণ প্রতি বছর সেকেন্ড টাইম চান্স পাচ্ছে অনেক কম। লাস্ট ইয়ার চান্স পেয়েছে 450-র মতো, এবার অফিসিয়াল ডাটা দেয় নেই, বাট সবাই বলতেছে 180 না 200 জনের মতো সেকেন্ড টাইম চান্স পেয়েছে। তো অনেক কম না রেশিওটা? এখন যে বিষয়টা আমরা আসতেছি যে 25 দিনে কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পসিবল? আমি তো হচ্ছে যে ধরো অপটিমিস্টিক মানুষ, হচ্ছে আমি তো সবসময় বলি সব কিছুই পসিবল। বলছে ভাই আপনি বলেন সব কিছুই পসিবল। হ্যাঁ, কারণ তোমার এই দুনিয়ায় প্যাসিমিস্টিক হয়ে বাঁচতে পারবে না, তোমার অপটিমিস্টিকই হইতে হবে। আমাদের সময় 2016, 17, 18 আমরা কিন্তু ডিউর পরীক্ষার আগে বন্ধ পাইতাম না। আমার ডিউর পরীক্ষার আগে 14 দিন বন্ধ ছিল। আমার পরবর্তীতে যারা ডিউ পরীক্ষা দিছে 1 সপ্তাহ বন্ধ পাইছে। আমার পরবর্তী সালে যারা ডিউতে পরীক্ষা দিচ্ছে 2018 সালে, তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে ডিউর পরীক্ষা হয়েছে। তো করোনার কারণে আসলে ডিউ আর মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে এত গ্যাপটা পাওয়া যাচ্ছে এবং সামনেও পাওয়া যাবে, যেটা কিন্তু আগের ব্যাচগুলো পেতাম না আমরা। তো এখন যে 25 দিন আছে, এই 25 দিনে তুমি ডিউতে কিভাবে কি করতে পারবে? দেখো, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। আমি কইবা যে ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটি জ্ঞান দিতেছেন, আপনি পড়েন তো মেডিকেল। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। আমার মেডিকেলের সিরিয়াল ছিল 920, আর ঢাকা ইউনিভার্সিটিতে আমার সিরিয়াল ছিল 1001 ছিল। তো আমার মেডিকেল ভর্তি পরীক্ষার 14 দিন পর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল। আমি পড়ে আর লেখা কিছুই করিনি, জাস্ট হচ্ছে চিল করতে পরীক্ষা দিতে গেছি, যে পায়ে গেছি চান্স। আর জীবনে আসলে কি ট্রেন যখন চলতে থাকে না, ট্রেনে একবার উঠে গেলে প্রত্যেক স্টেশনেই থামে মানুষ। তো এরকম একবার চান্স পেলে সব জায়গায় চান্স পাওয়া শুরু হয়ে যায়। তখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেছিলাম, 1001তম সিরিয়াল আসছিল। এখন আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়তো 120 নাম্বারে, এবং হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 30 করে নাম্বার ছিল, এবং হচ্ছে সেখানে হচ্ছে যে কোনো রিটেন ছিল না। দ্যাটস ওয়াই মেডিকেলে চান্স পাওয়া অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। আমার মেডিকেল ক্যাম্পাসেই হচ্ছে আমার অনেক ফ্রেন্ড আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে 400তম হয়েছে, 100তম হয়েছে। আবার আমার এক ফ্রেন্ড আছে মেডিকেলে পড়ে, সে ঢাকা ইউনিভার্সিটি 21তম হয়েছে। তো এরকম হইতো আগে প্রচুর, বাট এখন একটা প্রবলেম আসছে, রিটেনটা চলে আসছে, এটা একটা প্রবলেম। কিন্তু তাও আমার কাছে যেটা অ্যানালাইসিস করে মনে হলো, কালকে আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা অ্যানালাইসিস করেছি, আমার কাছে অ্যানালাইসিস
করে যেটা মনে হইলো যে এখনও যে এক্সিস্টিং যে প্যাটার্ন সেই প্যাটার্নে চান্স পাওয়া সম্ভব। দেখো তোমাদের এক্সামটা কিন্তু শর্ট সিলেবাস হবে, দ্যাট মিনস অনেক কিছু কিন্তু কনসাইজড হয়ে আসছে। তোমাকে যে ফিজিক্স ম্যাথ অনেক জায়গায় দৌড়াইতে হবে এরকম না, বায়োলজি কেমিস্ট্রি যে অনেক জায়গায় দৌড়াইতে হবে এরকম না, জিনিসটা কিন্তু কনসাইজড হয়ে আসছে প্রথম কথা। এখন বিষয়টা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমরা জানো, তাও আমি একটু বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন 120 নম্বরে রেজাল্ট হয়। 100 হচ্ছে এক্সামের মার্ক আর জিপি হচ্ছে 20, এসএসসি আর এইচএসসি জিপিএ মিলিয়ে হচ্ছে 20 নাম্বার। এটা কিভাবে কাউন্ট করে এটা আমি আর বললাম না, আশা করি তোমরা জানো। এখন হচ্ছে যে দেখো তোমাকে 4টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে, তুমি কোন কোন সাবজেক্ট অ্যান্সার করবে এটা এখনই ফিক্স করে ফেলো। অনেকে করে কি সব সাবজেক্ট পড়া যায়, বলো যে এক্সাম হলে গিয়ে আমি ঠিক করবো যে কোনটা অ্যান্সার করবে, না এক্সাম হলে না, তুমি এখনই চিন্তা করে যাবা তুমি কি কি দিবে। দেখো 2টা সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতে হবে, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুইটায় কোনো হচ্ছে যে মার্সি নাই, ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। থার্ড সাবজেক্ট, আর এই কথাটা না বোঝে না তোমরা কেন জানি ভেজাল লাগাবে, আবারও বলতেছি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটি তুমি অ্যান্সার করবা মাস্ট, 1 নাম্বার কথা ফিজিক্স কেমিস্ট্রি তুমি অ্যান্সার করবা। 2 নাম্বার বিষয় হচ্ছে থার্ড সাবজেক্ট তোমার যেটা হবে, থার্ড সাবজেক্ট মানে কি তোমার সায়েন্সে 4টা সাবজেক্ট আছে, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আর হচ্ছে ম্যাথ। এখন তুমি মেইন সাবজেক্ট একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট, এখন অপশনাল সাবজেক্ট তুমি বায়োলজি নিছো না ম্যাথ নিছো এটা তুমি জানো। ফিজিক্স কেমিস্ট্রি তোমার মেইন সাবজেক্ট, বায়োলজি যদি তুমি 4th সাবজেক্ট নাও তাহলে ম্যাথ তোমার 3rd সাবজেক্ট, আর ম্যাথ যদি তুমি 4th সাবজেক্ট নাও তাহলে বায়োলজি হচ্ছে তোমার 3rd সাবজেক্ট। তাহলে ফিজিক্স কেমিস্ট্রির সাথে তোমার যে 3rd সাবজেক্টটা মানে মেইন সাবজেক্ট তোমার যেটা, সেটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। আর 4th সাবজেক্ট তোমার যেটা, যেটাকে তুমি অপশনাল হিসাবে নিছো, বুঝতে পারছো, অপশনাল হয় বায়োলজি বা ম্যাথ তোমার অপশনাল, ওই বায়োলজি বা ম্যাথ যেটা তোমার অপশনাল তার বদলে তুমি ইংলিশ বা বাংলা দাগাইতে পারবা। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে মোট 6টা সাবজেক্ট থাকে, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বাংলা ইংলিশ, 6টা সাবজেক্ট তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে থাকবে, তার মধ্যে যে কোনো 4টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে। এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার 3rd সাবজেক্টটা মাস্ট। অপশনাল সাবজেক্টটা তুমি চাইলে অপশনালের বদলে বাংলা বা ইংরেজি দাগাতে পারো। যারা ধরো তুমি হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশন নিয়েছো, তোমার হচ্ছে অপশনাল ম্যাথ, তুমি একদমই ম্যাথের দিকে যেতে চাচ্ছ না, তুমি কি করলা ইংলিশটা বা বাংলাটা দাগাইলা, ইংলিশটা তুমি পড়লা, পড়া দেখলা যে না মেডিকেলের জন্য যেভাবে ইংলিশ পড়ছো সেটা দিয়ে তোমার অনেকটা কাভার হচ্ছে, তুমি ম্যাথের থেকে ইংরেজিতে সময় দিলে ভালো করবা, তাহলে তুমি হচ্ছে যে ইংরেজি দিবা। এটা তুমি ঠিক করবা যে তুমি এখন আমাদের জিজ্ঞেস করবা ভাইয়া কোনটা দিলে ভালো হয়, আমি তো আর বলতে পারবো না তোমার স্ট্রেংথ কোন জায়গায়, তুমি চিন্তা করে দেখবা। এখন আরেকটা কমন প্রশ্ন আসছে যে ভাইয়া ম্যাথ না দাগাইলে নাকি কোনো সাবজেক্ট পাবো না, বায়োলজি না দাগাইলে নাকি কোনো সাবজেক্ট পাবো না। দেখো ঢাকা ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, ধরো হচ্ছে ট্রিপলি আছে, তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স আছে, অ্যাপ্লাইড ফিজিক্স আছে, এগুলা তুমি ম্যাথ না দাগাইলে পাবা না, এগুলার জন্য ম্যাথ দাগাইতে হবে। ম্যাথ আর যদি তুমি ম্যাথ না দাগাইলেও কোন কোন সাবজেক্টগুলো পাবা, বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো, ফার্মাসি পাবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা, তারপর হচ্ছে যে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপর জুলজি, বোটানি, এই সাবজেক্টগুলো হচ্ছে তুমি ম্যাথ না দাগালেও পাবা, ঠিক আছে, কারণ ওইগুলোর মধ্যে বায়োলজি এবং কেমিস্ট্রি মার্ক দেখে। এটা নিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা ডিটেলড ভিডিও আমি আমার চ্যানেলে রাফি ভাই, তোমাদের সাজ্জাদ হোসেন রাফি ভাইয়ার দিয়েছিলাম, সেখানে কিন্তু ডিটেলড আলোচনা করেছে, আশা করি এটা নিয়ে তোমাদের কনফিউশন নাই। তো এখন বিষয় হয়েছে যে এই যে 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে তুমি কোন কোন সাবজেক্ট অ্যান্সার করবে সেটা তুমি ফিক্স করো। এখন তো আমি ধরে নিচ্ছি তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিছো, এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নেওয়া মানে এখন তুমি তোমার একটা সোয়াট অ্যানালাইসিস করো যে তুমি আসলে কি পারো কি পারো না, তোমার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, তোমার হচ্ছে জন্য থ্রেট কি। এটা হচ্ছে খুব ফেমাস একটা অ্যানালাইসিস, দেখা যায় যে এটা বিজনেস যারা করে, বিজনেস করতে গেলে এই অ্যানালাইসিসটা করে যে আমি একটা বিজনেস নিয়ে নামবো, তো আমার এখানে স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি। এখন তুমিও তোমার জন্য একটা সোয়াট অ্যানালাইসিস করো। দেখো যেহেতু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েছো, দ্যাট মিনস বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার জন্য খুব সহজ, এবং তুমি যদি এর আগের বছরে দ্যাট মিনস 2020-21 সেশন, 2019-20 সেশনের বায়োলজি কেমিস্ট্রি প্রশ্নটা দেখো, যে সাল থেকে রিটেন আসা শুরু করছে, তুমি যদি কেমিস্ট্রি প্রশ্নটা দেখো, কেমিস্ট্রি এমসিকিউ প্রশ্ন টোটালি মেডিকেল প্যাটার্নে, লাস্ট ইয়ার কেমিস্ট্রি এমসিকিউতে যে 15টা প্রশ্ন এসেছে এর মধ্যে 14টা প্রশ্নই আমি আমার মেডিকেল অ্যাডমিশন ব্যাচে যা পড়াইছি হুবহু প্রশ্ন আসছে। একটা মনে জাস্ট ম্যাথ ছিল, সেটাও ঠান্ডা মাথায় চিন্তা করলে করতে পারার কথা। এবং বায়োলজি এবং কেমিস্ট্রি প্রশ্ন অনেক সহজ হয়। সো বায়োলজি এবং কেমিস্ট্রি যে এমসিকিউটা আছে, স্পেসিফিকভাবে বলতে গেলে এমসিকিউটা তোমার জন্য হচ্ছে একটা আমাদের স্ট্রেংথ, বায়োলজি কেমিস্ট্রি এমসিকিউটা তোমার জন্য স্ট্রেংথ। তো তোমার এখন কাজ যেটা, আমি একই সাথে সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি তুমি কি করবা। তোমার এখন কাজ যেটা, নেক্সট 25 দিনে তুমি
প্রতিদিন 2টা করে সাবজেক্ট পড়ো। নেক্সট 25 দিনে প্রতিদিন 2টা করে সাবজেক্ট পড়ো। বায়োলজি কেমিস্ট্রি একদিন রাখো, একদিন ম্যাথ ফিজিক্স রাখো, একদিন বায়োলজি কেমিস্ট্রি রাখো, একদিন ম্যাথ ফিজিক্স রাখো। তো 12 দিন যে তুমি বায়োলজি কেমিস্ট্রির জন্য পাবা, সেই 12 দিনে তুমি বায়োলজির শর্ট সিলেবাসের যে 5টা চ্যাপ্টার 5 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করে ফেলো। পুরা বইটা রিডিং দিবা। কোন বই রিডিং দিবা? বোটানির জন্য দিবা আবুল হাসান স্যারের বই, জুলজির জন্য দিবা গাজী আজমল স্যারের বই, প্লাস মাজেদা বেগম ম্যাডামের বইয়ের পেছনের যে এমসিকিউগুলো আছে সেইগুলা দেখবা, বোটানি জুলজি দুইটার জন্যই। এখন আবুল হাসান স্যারের বই যখন তুমি রিডিং দিতে যাবা, একটা জিনিস ফোকাস রাখবা, তোমার বায়োলজি কিন্তু রিটেনও আসবে। এখন বায়োলজি রিটেন সাজেশন আমরা নানাভাবে দেই, বাট লাস্ট ইয়ার রিটেন সাজেশন দিয়ে আমার কাছে মনে হয়েছে দিয়ে কোনো লাভ নেই। নর্মালি রিটেন আসে তোমার এইচএসসির প্যাটার্নে। তো তোমরা এইচএসসি দিছো, তোমার টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে খ নাম্বারের যে প্রশ্নগুলো আছে না, টেস্ট পেপার থেকে খ নাম্বারের প্রশ্নগুলো একটু দেখবা। প্লাস হচ্ছে তোমার জন্য যে বৈজ্ঞানিক নামগুলা দেওয়া আছে, বোটানির জুলজির প্রথম অধ্যায়ে যে বৈজ্ঞানিক নামগুলা দেওয়া আছে, বোটানির সপ্তম অধ্যায়ে যে বৈজ্ঞানিক নামগুলা দেওয়া আছে, বৈজ্ঞানিক নামগুলা খুব ভালো করে একবার লিখে যাবা। বৈজ্ঞানিক নামগুলো প্রায় প্রতি বছর দিচ্ছে। নবম অধ্যায়ে বিভিন্ন বিক্রিয়া আছে না, যে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছে যে শ্বসন, প্লাস হচ্ছে যে আমাদের চার্ট যা আছে না, আমাদের শক্তি উৎপাদনের চার্ট, এগুলো একটু ভালো করে দেখবা। দ্যাট মিনস তুমি এইচএসসির জন্য যে জিনিসগুলো ভালো করে দেখেছো সেই জিনিসগুলোকে একটু বড় করে একটু দেখবা। তাহলে দেখবা যে বায়োলজি রিটেনে যে 10 নাম্বার না, তোমার বায়োলজি রিটেনের 10-এর মধ্যে তুমি মোটামুটি 8, 9, 10 কভার করে আসতে পারবা। তার মানে তুমি বায়োলজিটা পুরা বইটা রিডিং দিবা, সাথে গাজী যেটা বললাম বোটানির জন্য আবুল হাসান, জুলজির জন্য গাজী আজমল, প্লাস মাজেদা বেগমের বইয়ের পেছনে এমসিকিউগুলো দেখবা। প্লাস রিটেনের জন্য তুমি যেটা করবা, টেস্ট পেপার থেকে খ নাম্বার প্রশ্নগুলো একটু দেখে নিবা। প্লাস তোমার বইয়ের যদি মনে হয় যেটা খ আকারে আসতে পারে, এই বৈশিষ্ট্যগুলা এগুলো একটু দেখবা। স্পেসিফিক্যালি বৈজ্ঞানিক নামগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? চারটার ছকটক যা আছে সেগুলো একটু দেখবা, সময় নিয়ে দেখবা, ঠিক আছে? প্রতিদিনটাকে 2টা ভাগে ভাগ করে ফেলো। ভাগ করে হচ্ছে যে 10, 12, 14 ঘন্টা যদি পড়ো, 7 ঘন্টা বায়োলজির জন্য রাখো, 7 ঘন্টা হচ্ছে কেমিস্ট্রির জন্য রাখো। আমি বলবো ভাইয়া 12, 14 ঘন্টা কি পড়া সম্ভব? অসম্ভব তো কিছু না, চাইলেই সম্ভব, ঠিক আছে? এখন হচ্ছে তাহলে আমার বায়োলজি কেমিস্ট্রি এই জিনিসটা মনে রাখবা যে বায়োলজি কেমিস্ট্রি এমসিকিউ যে 30 নাম্বারে হবে, তার মধ্যে তোমাকে 25+ তুলতে হবে, এবং ইটস ভেরি মাচ পসিবল 30-এ 30 পাওয়া পসিবল। বায়োলজি কেমিস্ট্রি 30-এ 30 পাওয়া পসিবল। আমি দেখলাম লাস্ট ইয়ার যে ছেলেটা ফার্স্ট হয়েছিল, সে বায়োলজি কেমিস্ট্রিতে মনে হয় 30-এ 30 পাইছিল। তো হচ্ছে যে 30-এ 30 পাওয়া একদম পসিবল, ভেরি মাচ পসিবল। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু বাংলাদেশের যত ইউনিভার্সিটির প্রশ্ন হয় সবচেয়ে সহজ হয়। সো বায়োলজি কেমিস্ট্রিতে 25-এর প্লাস, তোমার 25-এর কমানো যাবে না বায়োলজি কেমিস্ট্রির এমসিকিউতে, এবং খুব সহজ হয়। তুমি একটু ঠান্ডা মাথায় বায়োলজিটা পুরো সুন্দর করে পড়বা। কেমিস্ট্রি যেটা করবা, কেমিস্ট্রি শর্ট সিলেবাসে যে তোমার চ্যাপ্টারগুলো আছে, ফার্স্ট পেপারে 2, 3, 4, সেকেন্ড পেপারের হচ্ছে 1 থেকে 4। শর্ট সিলেবাসের টপিকগুলো না আমি বলবো পুরো চ্যাপ্টারটা একটু ভালো করে দেখো, বা যদি চাও যে শুধু টপিকগুলোই ভালো করে পড়ো, প্লাস হাজারিনাগের বইয়ের পেছনের যে এমসিকিউ, প্লাস কবির স্যারের বইয়ের পেছনে এমসিকিউ খুব ভালো করে দেখবা। ঢাকা ইউনিভার্সিটিতেও সেখান থেকে প্রশ্ন আসবে। এখন হচ্ছে যে মেডিকেলের জন্য তুমি যেভাবে কেমিস্ট্রিটা পড়ছো এমসিকিউর জন্য সেভাবেই পড়ো। ঝামেলাটা লাগবে গিয়ে যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার রিটেনে। কেমিস্ট্রি রিটেনটা কিন্তু হচ্ছে যে লাস্ট ইয়ার দেখছি কিছু প্রশ্ন খুব সহজ আসছে, কিছু প্রশ্ন একটু হচ্ছে যে মানে আমাদের মেডিকেল প্যাটার্নে আসেনি। সেটা হচ্ছে রিটেন যেহেতু দিবে, জৈব যৌগের কিছু বিক্রিয়া দিয়ে দেওয়ার খুব সম্ভাবনা আছে, জৈব যৌগের খুব বিক্রিয়া দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, কিছু রিয়েকশন দিবে। আমি অর্গানিকের উপর 7টা ক্লাস নিয়েছিলাম, এটা ব্যাটলস অফ বায়োলজি চ্যানেলে পাবা। ওই অর্গানিকের 7টা ক্লাস মেডিকেলের জন্য নিয়েছিলাম, কিন্তু তুমি ভালো করে করলে তোমার ঢাকা ইউনিভার্সিটিটা মোটামুটি 70 to 80% কভার হয়ে যাবে, কারণ সেখানে আমি একদম অনেক রিয়াকশন নিয়েও আলোচনা করেছিলাম, ঠিক আছে? তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি যে চ্যাপ্টার পড়বা, গুণগত রসায়ন পড়তে গেলে তোমার যে তুমি এইচএসসির সিকিউর জন্য যেভাবে পড়ছিলা, যে কোয়ান্টাম সংখ্যাগুলা নিয়ে একটু ভালো করে পড়ছিলা, বিভিন্ন পরমাণু মডেল নিয়ে পড়ছিলা, দ্রব্যতার ম্যাথগুলো একটু ভালো করে দেখছিলা, তারপর তৃতীয় অধ্যায়ে হচ্ছে যে তোমার জিনিসপত্র, চতুর্থ অধ্যায়ে ম্যাথগুলো একটু দেখছিলা, পিএইচ এর বিষয়গুলা, ওইখান থেকে পরিবেশ রসায়নের ম্যাথগুলো দেখছিলা, জৈব যৌগটা একটু সময় নিয়ে, একদিন ফুল সময় নিয়ে জৈব যৌগের রিয়াকশনগুলা, তোমার যদি এইচএসসির নোট খাতা থাকে, নোট খাতাটা উল্টায় একটু রিয়াকশনগুলো দেখলা,
থার্ড অধ্যায়ের ম্যাথগুলো দেখলা, ফোর্থ অধ্যায়ের ম্যাথগুলো একটু দেখে গেলা। তো এইচএসসির জন্য তুমি যেভাবে কেমিস্ট্রিটা পড়ছিলা সেভাবে কেমিস্ট্রিটা একটু টাইম দিবা। যে 12 দিন তুমি বায়োলজি কেমিস্ট্রির জন্য রাখতেছো, 7 ঘন্টা বায়োলজিকে টাইম দাও, 7 ঘন্টা কেমিস্ট্রিকে টাইম দাও। এবং কেমিস্ট্রির অধ্যায় কিন্তু 7টা, কেমিস্ট্রির অধ্যায় কিন্তু 7টা। তাহলে হচ্ছে তুমি 12 দিনে হচ্ছে তুমি 2 দিন করে এক একটা চ্যাপ্টার পড়ার টাইম পাচ্ছ। তো একদিন এমসিকিউর জন্য পড়ো, একদিন রিটেন দেখো ভালো করে, ঠিক আছে? এখন রিটেনের নানা বই টই পাওয়া যাবে, নানা সাজেশন পাওয়া যাবে, বাট কতটুকু কার্যকরী হবে ডিউতে সেটা কিন্তু কেউ বলতে পারছি না আমরা। কারণ প্রশ্ন আসবে 4টা প্রশ্ন আসবে 2.5 মার্ক করে। সো হচ্ছে 4টা প্রশ্ন যে কোনো জায়গা থেকেই দিতে পারে। সো তুমি বায়োলজিতে 10-এ 10 যেন আসে এরকম চিন্তা ভাবনা রাখবা, আর কেমিস্ট্রিতেও যেন তোমার একটু ভালো মার্ক আসে। তো এই বায়োলজি এবং কেমিস্ট্রিতে যে তোমার 60 মার্ক, বায়োলজি কেমিস্ট্রিতে যে তোমার হচ্ছে 50 মার্ক, সেই 50-এ যেন তোমার 40 না ছোটে, এরকমভাবে তোমার প্ল্যান করে যেতে হবে যে না বায়োলজি কেমিস্ট্রি 50-এ আমি 40+ পাবো, যত তুলতে পারি 45-40 যত তুলতে পারি এটা আমার জন্য ভালো। এবং ইজ ভেরি মাচ পসিবল, যেভাবে ভাইয়া বললাম সেভাবে যদি পড়ো ভেরি মাচ পসিবল। এখন আসা যাক হচ্ছে তোমার উইকনেস হচ্ছে ম্যাথ আর ফিজিক্সে, এর মধ্যে অপরচুনিটি তোমার ফিজিক্সে আছে, কারণ তোমার এইচএসসিতে তুমি ফিজিক্সের উপর দিছো, তোমার এইচএসসি ফিজিক্স করতে গিয়ে তুমি ফিজিক্সের ম্যাথ ট্যাথ করছো। এখন থ্রেট হয়েছে তোমার ম্যাথ। এখন তুমি হয়তো ম্যাথ একদমই হচ্ছে করো নাই, তোমার এইচএসসিতে 4th সাবজেক্ট ছিল ম্যাথ, তুমি একদমই ম্যাথ করো নি, এরকম মেজরিটি মানুষেরই আছে। তো ম্যাথের জায়গায় তুমি যদি মনে করো যে ইংলিশে তুমি ভালো, ইংরেজি দিতে পারো, বিভিন্ন জায়গায় অনলাইনে কোর্স পাবা বা গাইডলাইন পাবা যে ইংরেজি কীভাবে পড়তে হবে, সেখান থেকে দেখে ইংরেজিটা তুমি দিতে পারো। সো ইংরেজি বা ম্যাথের ব্যাপারে আমি সেভাবে কিছু বলতে পারবো না, কারণ ম্যাথটা তো আমি অনেক দিন ধরেই হচ্ছে ফোকাসে নেই। ফিজিক্সের যে বিষয়টা আমি বলবো, দেখো ফিজিক্স আর ম্যাথ, ফিজিক্সের জন্য আমরা আচ্ছা বায়োলজি ক্লাস, অনেকে বলতে পারো ভাইয়া কিছু বায়োলজি ক্লাস নেন, কিছু বায়োলজি ক্লাস নেন। বায়োলজি ক্লাস কিন্তু আমাদের ব্যাচেলর অফ বায়োলজিতে আমরা তোমাদের সব বায়োলজি ক্লাস একটা অ্যাডমিশন স্টাইলে ফ্রি করা আছে। আর রিটেনের জন্য ক্লাস সেভাবে ইফেক্টিভ হয় না, আমি লাস্ট ইয়ার নিয়ে দেখেছি রিটেন ক্লাসগুলো ইফেক্টিভ হয় না, কারণ রিটেন আসলে পুরো এইচএসসি প্যাটার্নে রিটেন দেয়। আর আমার আপাতত হচ্ছে আমার ফাইনাল 30 তারিখ থেকে শুরু হবে। তো তোমাদের পরীক্ষা মানে 11 তারিখ না, আমার 12 তারিখ পরীক্ষা, 10 তারিখ আমার হচ্ছে যে 9 তারিখে পরীক্ষা আছে, একটা 12 তারিখ পরীক্ষা আছে। তো আমার হচ্ছে 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তো আমি সময় পাবো না রিটেনের জন্য ক্লাস নেওয়ার। রিটেন যেভাবে বললাম সেভাবে যদি করো তাহলে আটকাবা না। আচ্ছা যেটা বলতেছিলাম ফিজিক্সের যে বিষয়টা, ফিজিক্সের কিন্তু আমরা তোমাদের শর্ট সিলেবাসে যে 10টা চ্যাপ্টার আছে সেই 10টা চ্যাপ্টারের উপর ফিজিক্স ক্লাস আমাদের এর আগের বছরে আমরা একটা ভার্সিটি ক্র্যাশ কোর্স চালু করেছিলাম 1500 টাকা করে। সো এর আগের বছর চালু করেছিলাম, এবার তো করিনি আমরা কোনো কোর্স। তো এই আগের বারের কোর্সে আমাদের যে ফিজিক্সের টিচার ছিল ঢাকা ইউনিভার্সিটি ত্রিপলি রাফি, তার যে ক্লাসগুলো সে আগের বছর নিয়েছিল সেগুলো আমি উন্মুক্ত করে দিয়েছি তোমাদের জন্য। সো এটা ব্যাচেলর অফ বায়োলজি চ্যানেলে গেলে দেখবা ফিজিক্সের 10টা ক্লাস আছে। আমার কাছে যেটা মনে হয় ওর ক্লাস নেওয়ার প্যাটার্ন প্লাস সব কিছু দেখে আমি যেটা বুঝেছি, ওই ফিজিক্স 10টা ক্লাস যদি তুমি ভালোভাবে করো, ও যেভাবে গাইডলাইন দিয়ে জয়কলি এবং উদ্ভাসের বইগুলাতে তোমাদের দেখিয়েছে সেইভাবে যদি ওই টাইপের ম্যাথগুলো তুমি করো, তাইলে হবে কি আলটিমেটলি ফিজিক্সে এই ফিজিক্সে 20-এর মধ্যে, ফিজিক্সের যে 25-এর মধ্যে মিনিমাম 10 থেকে 15 তুমি সহজে তুলতে পারবা। ফিজিক্সের ওই 10টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করো, ওই 10টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করো, খুব ভালো করে ফিজিক্সগুলো প্র্যাকটিস করো। ইসাক স্যার এবং হচ্ছে তপন স্যারের বইয়ের পেছনে এমসিকিউগুলো ভালো করে দেখো, দ্রুত করার মানে টেকনিকগুলো অ্যাপ্লাই করো, শর্ট ক্যালকুলেশন কীভাবে করবা, কীভাবে কাটাকাটি করবা সেগুলো মাথায় খেললে দেখবো যে ফিজিক্সটাও তুমি মোটামুটি সম্মানজনকভাবে কাভার করতে পারবে। একটা জিনিস মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা কোনো পাস ফেল নাই। এই যে এমসিকিউতে যে তোমার হচ্ছে যে 60, এমসিকিউতে 60-এর মধ্যে তুমি যদি মোটামুটি একটা স্পেসিফিক মার্ক পর্যন্ত থাকলে ওরা খাতা দেখে, কারণ ওরা সব খাতা রিটেন দেখবে না। সো তোমার রিটেন খাতাটা যেন দেখা হয় ওই লেভেলটাই কিন্তু তোমার যাইতে হবে। সো এমসিকিউতে যদি তুমি হচ্ছে যে 60-এর মধ্যে মোটামুটি 40+ আনতে পারো, তাহলে তোমার রিটেন খাতা কিন্তু দেখবে, এবং আমরা কিন্তু এখানে 40+-এরই তোমাদের হিসাব দিছি। তো ফিজিক্স এবং ম্যাথ, তাহলে ফিজিক্সটা তুমি আমাদের ক্লাসগুলো করো, ম্যাথের জন্য তুমি ম্যাথ বা ইংলিশ তুমি যেটা দাগাবা সেটা অনুযায়ী মিনিমাম প্রিপারেশন নাও। মিনিমাম প্রিপারেশন
প্রিপারেশন মানে ম্যাথ ফিজিক্সের 25-এর মধ্যে 10 পাওয়ার প্রিপারেশন নিবা তুমি। তোমার ম্যাথ ফিজিক্সে অনেক ভালো ম্যাথে তোমার অনেক ভালো করতে হবে এরকম কোনো কথা নেই, কারণ তুমি ম্যাথ করো না অনেক বছর ধরে। তো তুমি ম্যাথে কিছু স্পেসিফিক চ্যাপ্টার, ধরো তোমার 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি 10টা চ্যাপ্টার এখন পড়তে পারবে না, তুমি 5টা চ্যাপ্টার পড়ার প্রিপারেশন নাও, 5টা চ্যাপ্টার ভালো করে দেখো। যেই চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে বা যে চ্যাপ্টার একটু সহজ, তুমি ইন্টারে তো প্রাইমারিলি ম্যাথ করছিলা, প্রাইমারিলি ম্যাথ করতে গিয়ে তোমার কাছে যে চ্যাপ্টারগুলো সহজ মনে হয়েছে সেই চ্যাপ্টারগুলোর ম্যাথগুলো একটু তুমি করো, সেই চ্যাপ্টারগুলোর ম্যাথগুলো তুমি একটু ফোকাস দাও, সেই চ্যাপ্টারগুলোর ম্যাথগুলো একটু ভালো করে দেখো, সেই চ্যাপ্টারগুলোর ম্যাথগুলো একটু ভালো করে দেখলে তাহলে যে তুমি এই ফিজিক্স আর ম্যাথের এমসিকিউতে যে 30 আছে 30-এর মধ্যে যেন তোমার মিনিমাম 15 ওঠে, 15+ যেন তোমার একটু ওঠে, 15, 16, 17 এরকম যেন তুমি পাও। ওইখানে ফিজিক্সটাকে বেশি এমফেসাইজ দিবা, ম্যাথটাকে তুমি মিনিমাম 50% প্রিপারেশন নিবা। 5টা অধ্যায় ম্যাথের ভালো করে দেখো, সব দেখে তুমি পারবা না, এখন সব ম্যাথ তোমার পক্ষে করা, ম্যাথে খুব ভালো করে তোমার পক্ষে পসিবল, তো মিনিমাম বেয়ার মিনিমাম তোমার জন্য ম্যাথে হয়। এবং রিটেনের জন্য ফিজিক্স আর ম্যাথে রিটেনে 20 তো 10 যেন তোমার আসে। এখন তুমি যদি 5টা চ্যাপ্টার ম্যাথ ভালো করে করো, 5টা চ্যাপ্টারের ম্যাথ তুমি ভালো করে করলে দেখা যাবে যে 4টা প্রশ্ন যে আসবে, তোমার ভাগ্য ভালো থাকলে তোমার ওই 5টা চ্যাপ্টার থেকেই 3টা প্রশ্ন চলে আসতে পারে, বা 2টা প্রশ্ন যদি তুমি পারো তাইলেও তো তুমি 5 পাইলা, তাই না? আর ফিজিক্সটা ভালো করে করো যেন ফিজিক্সের 25-এ তুমি মিনিমাম 15-16 তুলতে পারো, পসিবল। এখনো যে সময় আছে, তুমি যদি ফিজিক্সটাকে খুব ভালো করে টাইম দাও পসিবল। আর একটা জিনিস মনে রাখবা যে তুমি যদি ট্রাই না করো তোমার সম্ভাবনা ডাবল 0, আর যদি তুমি ট্রাই করো তাহলে সেখানে সম্ভাবনা কি পার্সেন্টেজ তো অ্যাড হবে, তাই না? কিছু পার্সেন্টেজ অ্যাড হবে। সো এই ট্রাইটা তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য করো, যেটা তোমাকে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি যদি নাও হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমাকে হেল্প করবে। এবং যেটা বললাম যে তুমি যদি এইভাবে দেখো, তুমি যদি এইভাবে নাম্বার তুলতে পারো 40+, 25+, 65+, আর তোমার জিপিএতে ধরো আছে 20, তাহলে 85+, ধরলাম তুমি 80 পাইছো বা 75 পাইছো 120-এ, তাও কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর মাইগ্রেশন টানে, দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আগে, তারপর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, তো ইঞ্জিনিয়ারিংয়ে যারা চান্স পাবে তারা ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে, বুয়েট, কুয়েট, চুয়েট হোক, যেটাই হোক তারা চলে যাবে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে না। সো যে তোমার তাহলে কিন্তু একটা সিট খালি হবে, প্রতি বছর 3,500, 4,000, 4,500 পর্যন্ত কিন্তু মাইগ্রেশন হয়। তো ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি এই প্যাটার্নটা যেভাবে বলছি, এই প্যাটার্নটাকে মাথায় রেখে যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তোমার জন্য পড়া অনেক সহজ হয়ে যাবে। এবং প্রতিদিন এখন খুব ভালো করে পড়ো, প্রত্যেক দিন চেষ্টা করো যে 12 থেকে 14 ঘন্টার নিচে যেন তোমার পড়া না হয়। জানি কষ্ট 12 থেকে 14 ঘন্টা পড়া, আমি নিজে এখন পড়তেছি, আমার কাছে খুব প্যারা লাগে, প্রতিদিন পারি না, বাট ট্রাই করি, ঠিক আছে? ট্রাই করতে হবে, ঠিক আছে? ট্রাই না করলে কোনো দিন কিচ্ছু আসবে না জীবনে, মাথায় রেখো। এখন তুমি সফল হবে না ব্যর্থ হবে সেটা তো আল্লাহ জানে, যে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবা কি পাবা না সেটা আল্লাহ জানে, কিন্তু তোমার হাতে আছে ট্রাই করা। হ্যাঁ, ট্রাই করে না পাইলে খারাপ লাগবে, মেডিকেলে খারাপ লাগছে, বাট এই বলে তো ছেড়ে দিতে পারবা না, এই বলে কি তুমি ছেড়ে দিতে পারবা? সামনের রাস্তা কি তুমি বসে থাকতে পারবা ঘরে? তোমাকে এখন মানুষ কত কথা শুনাইতেছে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা না দিলে, চান্স না পেলে কথা কি বাড়বে না, হয়তো 2-একটা কথা এক্সট্রা শুনবে, বাট যদি চান্স পেয়ে যাও তখন কিন্তু একটা শান্তি আসবে লাইফে। আর আগে ভার্সিটিগুলোয় ভর্তি হও, চান্স নিশ্চিত করো, তারপর সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করো। কারণ সেকেন্ড টাইম অনেক ব্রুটাল, আমার কাছে যেটা দেখি যে সেকেন্ড টাইমে যারা চান্স পাচ্ছে না ওদের আসলে কিছু করার থাকতেছে না, বেশিরভাগ প্রাইভেটের দিকে ছুটতেছে। সো প্রাইভেটে পড়ানোর সামর্থ্য তো সবার নাই। সো দ্যাটস ওয়াই তুমি এখন থেকেই ঢাকা ইউনিভার্সিটি আছে, চিরাং ইউনিভার্সিটি আছে, গুচ্ছ আছে, কৃষি আছে, এই জায়গাগুলো একটু ফোকাস রাখো, এই জায়গাগুলোর জন্য একটু ট্রাই করো। এবং যেভাবে বললাম ম্যাথটার 50% প্রিপারেশন নাও, ফিজিক্স ফুল প্রিপারেশন নাও। এমন না যে ফিজিক্স তুমি সব পারবা না, তুমি অনেক দিন ধরে করো নাই, তুমি সব পারবা না, বাট যতটুকু পারো বেয়ার মিনিমাম যেন তোমার হয়, ঠিক আছে? সো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা, আশা করি তোমরা যে ভালো মতো পড়বা এবং যে তোমাদের একটা না একটা জায়গায় চান্স আল্লাহ অবশ্যই নিশ্চিত করে দিবে। তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা, ভালো থাকো সবাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।